খরবায়ু বয় বেগে এই রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের অর্থাৎ কবি ও বিদ্রোহী এই দুই চরিত্রের মধ্যে যে পারস্পরিক একটি সম্পর্ক, একটি রসায়ন, এই নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনার পূর্বাহ্নে আমরা কিছু কথা বলবো। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সবার কাছে, যারা অনেক মন্তব্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে ফোনে জানিয়েছেন, ইমেলে অনেক তথ্য পাঠিয়েছেন। তবে সেই সমস্ত তথ্যের মধ্যে থেকে আমরা সেই তথ্যগুলোকেই প্রাধান্য দেব এবং বিশেষভাবে আমরা সেই তথ্যগুলোকেই প্রাধান্য দিতে চাই যেগুলো আমাদের রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের এই যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের সাথে সঙ্গতিপূর্ণ, সেগুলোকে আমরা গুরুত্ব দেব। অন্য তথ্যের নিয়ে তো আমাদের এখানে আলোচনার কোনো অবকাশ নেই। আরেকটা বিষয়, আপনাদের অনেকেই প্রশ্ন তুলেছেন সেই সময় বাংলার যে রাজনৈতিক পটভূমিকা, যে বিষয়ে আমরা বলেছি, সে সময় একটা বিষদৃশ্য পরিবেশ ছিল এবং এই একটা তিক্ততার পরিবেশ। সেই তিক্ততার পরিবেশটা এতটাই বিষদৃশ্য, এতটাই তিক্ততার ছিল যে পারস্পরিক কাদা ছোড়াছুটির পর্যায়ে সেটা গেছিল এবং সেইখানে রবীন্দ্রনাথ কেউ নামতে হয়েছিল সেই আসরে এবং সেই কাদা ছোড়াছুড়ি বা সেই কালিমার আঁচ থেকে তিনিও রক্ষা পাননি। এইটা আমরা বলেছি এবং এই বিষয় নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কোথার থেকে, কোন সূত্র থেকে বা তার বিষয়টি আমরা সংক্ষেপে সেটা বলেছিলাম। এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে আজকে আমাদের এই আলোচনার দ্বিতীয় পর্বের প্রারম্ভে কিছু কথা নিশ্চয়ই বলবো, কারণ যেহেতু আপনারা প্রশ্ন তুলেছেন তার উত্তর আমরা আপনাদেরকে খানিকটা দিচ্ছি। কিছু সেই সময়কার চিত্র আমরা তুলে ধরছি যা আপনাদের জিজ্ঞাসা নিরসন করবে বলে আমাদের মনে হয়, বা আমরা যে কথা বলেছি তার সমর্থনে সেই সময়কার বেশ কিছু ঘটনা আমরা তুলে ধরবো। তার আগে 1931 সাল, মনে রাখবেন এই 1931 সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই আলোচনার ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমরা যত তারিখ, যত মাস, যত তারিখ আমরা এখানে উল্লেখ করব সবটাই 1931 সালেরই, মানে এই বছরেরই, সবটাই এই বছরের। এই বছরের প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে লর্ড আরউইনের কার্যকাল শেষ হওয়ায় বড়লাট হয়ে এলেন লর্ড উইলিংডন এবং তিনি একজন পাক্কা ব্যুরোক্র্যাট এবং তার সময়ে ইংরেজ শাসনের দমননীতি প্রচণ্ড আকার ধারণ করে এবং এই দমননীতির বীভৎসতা এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সে সময় কংগ্রেসের নেতারা এবং জাতীয়তাবাদী নেতারা তারা এই কথা সজোরে উত্থাপন করেছিলেন যে গান্ধীজির সাথে যে দিল্লিতে লাহোর চুক্তি হয় সেটা রদ করে দেওয়া হোক, অর্থাৎ ইংরেজদের সাথে আর কোনো সরাসরি কথা বা চুক্তির মধ্যে যাওয়া নয়, সরাসরি বিদ্রোহে সংগ্রামে নেমে পড়া হোক। এতটাই দমনমূলক আচরণ সেই সময় ঘটেছিল। দমন নীতির প্রতিক্রিয়ায় আমরা দেখছি সে সময় বিপ্লবীদেরও প্রতি আক্রমণ আরম্ভ হয়ে যায় এবং যার ফলে মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার পেডি প্রাণ হারান। তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে 7 জুলাই 1931 দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ জারি হয়। চতুর্থ ঘটনা হচ্ছে এই ফাঁসির ঘটনার, দীনেশ গুপ্তের ফাঁসির ঘটনার কয়েকদিনের মধ্যে আলিপুরের সেশন জজ
মিস্টার গার্লিক বিপ্লবীদের হাতে নিহত হন এবং ফলস্বরূপ ব্রিটিশ শাসনের বীভৎস তাণ্ডব লীলা আরম্ভ হয়। পঞ্চম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এর মধ্যে 28 থেকে 31 জুলাই, এই সবটাই ওই 1931 সালের 28 থেকে 31 জুলাই পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গে এক ভয়াবহ বন্যা প্লাবনে মানুষের অবস্থা ভয়ঙ্কর এবং দুরবস্থা, অবর্ণনীয় এক দুরবস্থার মধ্যে মানুষ পড়ে। বহু প্রাণ, গবাদি পশু, শস্য, ঘরবাড়ি নষ্ট হয়। কিন্তু ঘটনা হলো এর সঠিক পরিচয়, সঠিক পরিসংখ্যান কিন্তু সরকারি কোনো তথ্যের মধ্যে পাওয়া যায় না এবং সরকারি নথিতে পাওয়া যায় না। এই সময়ের মধ্যেই দেখছি আমরা জানি সেই সময় এই 1931-এর এই সময় প্রভিন্সিয়াল বেঙ্গল কংগ্রেসে দুটো আলাদা গোষ্ঠী তৈরি হয়ে যায়। অর্থাৎ বাংলার রাজনীতি পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে সুভাষ গোষ্ঠী, আরেকটা হচ্ছে সেনগুপ্ত গোষ্ঠী, জেমস সেনগুপ্তর গোষ্ঠী। অর্থাৎ সুভাষচন্দ্র বসু এরা ছিলেন প্রত্যক্ষ সংগ্রামে বিশ্বাসী, আর জেমস সেনগুপ্ত এরা ছিলেন খাদি, মানে গান্ধী নীতির, খাদি নীতির ভাবধারার সমর্থক। এবং এদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের গোলযোগ এবং এদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর আকার ধারণ করে। তো যাই হোক, আমরা দেখছি ওই বছরেরই 2রা আগস্ট দ্রুত সুভাষচন্দ্রের নেতৃত্বে বাংলা কংগ্রেস কমিটির একটি বন্যাত্রাণ কমিটি গঠন হয়। ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত, স্যার নীলরতন সরকার, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র প্রমুখেরা বিভিন্ন সংবাদপত্রে এই রিলিফ কমিটিতে অর্থ সাহায্যের জন্য বারবার আবেদন জানান। এই কমিটি স্থাপন হয়েছিল 2রা আগস্ট 1931। তার নাম হচ্ছে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস ফ্লাড অ্যান্ড ফ্যামিন রিলিফ কমিটি, সংক্ষেপে বিপিসি ফ্লাড ফ্যামিন রিলিফ কমিটি। তো এই কমিটির সম্পাদক পদে নির্বাচিত হন ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত। এই কমিটি 8 দিনের মাথায়, অর্থাৎ 10ই আগস্ট, 8 দিনের মাথায় 10ই আগস্ট অ্যালবার্ট হলে, কলকাতার অ্যালবার্ট হলে এই কমিটির পক্ষ থেকে একটা বিরাট জনসভা ডাকা হয়। এর মধ্যে 8ই আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সম্মতিতে তাকে এই কমিটির সভাপতি পদে বরণ করা হয় এবং তার নাম করেই, তাকে সভাপতি করেই এই 10 তারিখে 10ই আগস্ট অ্যালবার্ট হলে ওই কমিটির পক্ষ থেকে একটি বিশাল জনসভা ডাকা হয় এবং এই জনসভায় স্বাভাবিকভাবেই সভাপতিত্ব করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর এই কমিটির সমস্ত আবেদন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন লিডিং নিউজ পেপারে, পত্রপত্রিকায় প্রচার করা হয় এবং তার নামেই সমস্ত দেশবাসীর কাছে এই বন্যা ত্রাণের জন্য অর্থ সাহায্য প্রার্থনা করে সরাসরি তার কাছে এই অর্থ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে অর্থ প্রেরণ করার আবেদনও করা হয়। অর্থ সাহায্য করার আবেদন এবং এই অর্থ সরাসরি যেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে পাঠানো হয়, এই আবেদন করা হয়, কারণ তিনি এই কমিটির সভাপতি। এর মধ্যে একটা মজার ব্যাপার ঘটল, সেটা হলো ওই যে খাদিপন্থী নেতারা, জেমস সেনগুপ্ত, সতীশচন্দ্র দাশগুপ্ত, সুরেশচন্দ্র মজুমদার,
এরা পৃথক একটি বন্যা ত্রাণ কমিটি গঠন করেন। এবং মজার ব্যাপার হলো, মানে মজা নয়, আশ্চর্যের ব্যাপার হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই কমিটির সভাপতিত্ব করতে সম্মত। তিনি আরেকটা আলাদা কমিটির সভাপতি হয়ে অলরেডি রয়েছেন। হ্যাঁ, বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস ফ্লাড অ্যান্ড ফ্যামিন রিলিফ কমিটির তিনি সভাপতি। তিনি সেই কমিটি থেকে পদত্যাগ না করেই অন্য আরেকটি নতুন কমিটি, তাদের বিরোধী গোষ্ঠীর কমিটির সভাপতি হতে তিনি রাজি হয়ে যান। তো আমরা দেখছি সেই খবর পেয়ে, এবং ওই যে নতুন কমিটি তৈরি হয় সেই কমিটির নাম হয় বঙ্গীয় সংকট ত্রাণ কমিটি, যেটা ওই খাদিপন্থী নেতারা করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বঙ্গীয় কংগ্রেস কমিটির অধীনে একটি কমিটি যেন থাকে এবং সবাই মিলে সেই কমিটিতে একসঙ্গে যোগদান করে এই বাংলা যে ভয়ঙ্কর মানে বন্যার, ভয়াবহ বন্যার পরিস্থিতি, দুর্গত এলাকার উন্নয়নের জন্য, সাহায্যের জন্য যে ফান্ড তোলা এবং এই কাজ করার জন্য সবাই যেন একজোট হয়ে যাতে কাজ করে, সেই জন্য একটা আবেদন করা হয়। এবং এই আবেদন করেন স্বয়ং সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত এবং সভাপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজেও, যাতে বিরোধী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে না হয়, সেই আবেদনটাও কিন্তু করা হয়। এত কিছু করার পরেও বিরোধী গোষ্ঠীরা ওই বঙ্গীয় সংকট ত্রাণ সমিতি নামে একটা কমিটি করেন এবং মজার ব্যাপার, প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই কমিটির সভাপতি হয়ে বসলেন। এবং আমরা দেখছি, মানে এইটি বিশেষ লক্ষ্য করার, ওই বছরেরই 1931-এর 19শে আগস্ট জেম সেনগুপ্ত আনন্দবাজার পত্রিকায় একটি বিবৃতি দেন যে সেখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে সভাপতি এবং সতীশচন্দ্র দাশগুপ্তকে সেক্রেটারি করে বঙ্গীয় সংকট ত্রাণ সমিতি তৈরি করা হয়েছে এবং এই সংকট ত্রাণ সমিতিকে সবাই যেন অর্থ সাহায্য করে, এই করে আহ্বান করা হয়। এটি ওই 2রা ভাদ্র 1938 অর্থাৎ 19শে আগস্ট 1931 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। এই বিবৃতি পাঠ করেই সুভাষচন্দ্র স্বাভাবিকভাবেই বিষণ্ণ এবং মর্মাহত হন। ওই দিনই তিনি তার ক্ষোভ সরাসরি প্রফুল্লচন্দ্র রায়ের উদ্দেশ্যে জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন এবং সেখানে তিনি বেশ কিছু প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের মধ্যে প্রথমটি হচ্ছে, বঙ্গীয় কংগ্রেস কমিটির রিলিফ কমিটি 2রা আগস্ট 1931-এ তৈরি হয় এবং এই কমিটিতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে তার সম্মতিক্রমে সভাপতি পদে 8ই আগস্ট নির্বাচিত করা হয়। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, এরপর সারা ভারতবর্ষের সংবাদপত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম সভাপতি হিসেবে রেখে এই বন্যাত্রাণের জন্য সাহায্য প্রার্থনা করা হয় এবং সরাসরি সমস্ত টাকা তার কাছেই পাঠানোর অনুরোধ করা হয়। এবং বিরোধী গোষ্ঠী অর্থাৎ জেম সেনগুপ্ত, সুরেশচন্দ্র মজুমদার প্রভৃতিদের কাছে সুভাষচন্দ্র বসু, ব্যারিস্টার নরেন্দ্রনাথ দত্ত, এমনকি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বন্যাত্রাণের জন্য সাহায্য প্রার্থনা করেন এবং বলেন যে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে সমস্ত বিরোধ ভুলে এই সমিতির অধীনে এসে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একযোগে কাজ করি। সেই সময় জেম সেনগুপ্ত সেই সময় বোম্বাইতে কংগ্রেস অধিবেশনে যোগ দিতে গিয়েছেন। এটা জানিয়ে সুরেশচন্দ্র মজুমদার বলেন যে সেনগুপ্ত বোম্বাই থেকে ফিরে এলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
সেনগুপ্ত, জেম সেনগুপ্ত বোম্বাই থেকে ফিরে আসেন। ফিরে আসার পরেও তিনি কোনো প্রতিক্রিয়া জানান না, কোনো রকম যোগাযোগও তিনি করেন না, এবং ওই বিরোধী গোষ্ঠীর তারাও কোনো রকম যোগাযোগ করেননি। এবং সুরেশচন্দ্র মজুমদার তিনি বললেন যে তিনি এই ব্যাপার জানিয়ে যোগাযোগ করবেন, তিনিও কোনো কিছু যোগাযোগ করেন না। এবং বরং তার কিছুদিন পরেই তারা আচার্য রায়কে সভাপতি করে একটা পৃথক বন্যা ত্রাণ কমিটি করে সেখানেই তারা টাকা পয়সা তুলতে আরম্ভ করেন। এবং এখানে সুভাষচন্দ্র বসু তার খোলা চিঠিতে আরেকটি পয়েন্ট তোলেন যে আচার্য রায় তিনি কোন কমিটিতে থাকবেন বা থাকবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু একটি কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত থেকে সেখান থেকে পদত্যাগ না করে তিনি আরেকটা কমিটির সভাপতি কি করে হয়ে যান। আর যদিও বা হন, তার থেকেও বড় কথা হলো প্রথম কমিটিতে তার নামেই তো সমস্ত অর্থ সাহায্যের আবেদন করা হয়েছে, সমস্ত কাগজপত্র এবং সমস্ত টাকা পয়সা তো তার কাছেই আসছে। তখন সুভাষচন্দ্র বসু সেই খোলা চিঠিতে বলেন যে এ বাবদ তার কাছে রিলিফ সমিতির যত টাকা এসে জমা হয়েছে সেই টাকার একটা হিসেব দিয়ে তিনি যেন তার কাছে অবশিষ্ট যে টাকা আছে, যে টাকা তার কাছে আছে সেই টাকা যেন তিনি বিপিসি রিলিফ কমিটিতে সমর্পণ করেন। এই নিয়ে উভয়ের মধ্যে তীব্র মতভেদ এবং পত্রাঘাত চলতে থাকে। এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে। আমরা আগেই দেখেছি খাদিপন্থী নেতারা অর্থাৎ জেম সেনগুপ্তের দল বন্যা ত্রাণের জন্য আলাদা অর্থ তহবিল গঠন করেন এবং এই ফান্ডে জনসাধারণের কাছ হতে অর্থ সংগ্রহ আরম্ভ করেন। বিপিসি রিলিফ কমিটির কিছু অর্থ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে এসেছিল, তাও ওই কমিটির ভাণ্ডারে জমা হয়, যেটা নিয়ম বিরুদ্ধ। বন্যা ত্রাণে খরচ না হওয়া এই ফান্ডের বেশ কিছু উদ্বৃত্ত এই বঙ্গীয় সংকট ত্রাণ কমিটি বন্যা ত্রাণের ব্যাপারে ব্যয় না করে বা তার জন্য আর সঞ্চয় না রেখে তার উদ্বৃত্ত অর্থ তারা কি করেন, খাদির প্রচার এবং প্রসারে ব্যয় করেন। এই বিষয়টি উল্লেখ করে সুভাষচন্দ্র সরাসরি প্রতিবাদ করে আচার্য প্রফুল্ল রায়কে পত্রাঘাত করেন এবং আবার নতুন করে দুজনের মধ্যে তীব্র মনোমালিন্য এবং পত্রাঘাত চলতে থাকে। রবীন্দ্রনাথ দূর থেকে এই সমস্ত ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন। তিনিও তার সামর্থ্য অনুযায়ী নানাভাবে নানা অনুষ্ঠান করে তার বিশ্বভারতীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে নানান অনুষ্ঠান করে বন্যা ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করে বিশ্বভারতীর পক্ষ হতে বন্যা ত্রাণের একটা ব্যবস্থা করেন। এটা সম্পূর্ণ বিশ্বভারতীর তরফ হতে বন্যা ত্রাণ, এবং সেই ক্ষেত্রে তিনি নানা অনুষ্ঠান করেন। তিনি সুভাষচন্দ্র এবং আচার্য রায়ের মধ্যে এই যে বিরোধ ঘটে চলা, যে বিরোধে তিনি কি খুব বিচলিত হয়ে পড়েন, কারণ দুজনই ভারতবর্ষের, বাংলার তো বটেই, ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের মধ্যে এই সময় এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিরোধ কোনোভাবেই কাম্য নয়। তিনি খুব বিচলিত হয়ে পড়েন, বিশেষ করে যখন বন্যা ত্রাণের অর্থ খাদির প্রসারে ব্যয় হতে আরম্ভ করে, তখন তিনি এর প্রতিবাদও করেন। ইতিমধ্যে আমরা জানি সুভাষপন্থীরা রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ করে বিপিসি রিলিফ কমিটির সভাপতি হবার জন্য অনুরোধ করেন, কারণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় তখন এই কমিটি ত্যাগ করে সুভাষচন্দ্রের বিরোধী পক্ষে চলে গিয়েছেন এবং ওই নতুন কমিটির তিনি সভাপতি হয়েছেন। যাই হোক, সুভাষচন্দ্রের ব্যক্তিগত অনুরোধে রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত অনুরোধকে মান্যতা দিয়ে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের এই রিলিফ কমিটির সভাপতি পদ গ্রহণ করতে তিনি সম্মত হন।
এবং তিনি এই সঙ্গেও পরিষ্কার জানিয়ে দেন যদি তিনি এই কমিটির সভাপতি পদই গ্রহণ করলেন এবং তার নাম সভাপতি হিসেবে এরা ব্যবহার করতে পারেন, কিন্তু এই রিলিফ ফান্ডের বা এই কমিটির কোনো রকম অর্থ ব্যবস্থার সাথে তিনি কোনোভাবেই যুক্ত থাকবেন না, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনোভাবেই তিনি যুক্ত থাকবেন না, এবং তার কাছে যেন কোনো রকম অর্থ সাহায্য পাঠানো না হয়, কোনো টাকা পয়সা যেন তার কাছে পাঠানো না হয়, এবং কেবলমাত্র বিশ্বভারতীর রিলিফ ফান্ডের সাথেই তার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে সমস্ত ব্যাপার, কিন্তু অন্য কোনো কমিটির কোনো রকম ফান্ডের বা টাকা কড়ির ব্যাপারে তিনি যুক্ত থাকবেন না। বিশেষ উল্লেখ করার এই প্রথম রবীন্দ্রনাথ সরাসরি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেন, অর্থাৎ বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের সাথে তিনি সরাসরি যুক্ত হলেন, এটা বিশেষভাবে লক্ষ্য করার। কিন্তু তো এইখানে আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য, যে বাংলার এই যে বিষদৃশ্য দলাদলি এবং পরস্পরের প্রতি যে কাদা ছোড়াছুড়ি, তার হতে রবীন্দ্রনাথও কিন্তু নিষ্কৃতি পাননি, আর খাদিপন্থীরাও তাকে ছাড় দেয়নি। ইতিমধ্যে কবির ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী এবং যত গণ্যমান্য মানুষেরা ছিলেন তারা তাকে সম্বর্ধনা দিয়ে জন্মজয়ন্তী উৎসব পালনের জন্য অর্থ সংগ্রহ আরম্ভ করেন। এই বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট লেখক শরৎচন্দ্র, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেশ কিছু অর্থ সংগৃহীত হয়। তারা স্থির করেন এই অর্থের একটা বড় অংশ বিশ্বভারতীকে দান করা হবে, আর অবশিষ্ট অর্থ দিয়ে রবীন্দ্রনাথের ৭০ বছরের জন্মজয়ন্তী পালন করা হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে একটি পত্রে অনুরোধ করেন যে এ বাবদ সংগ্রহীত সমস্ত অর্থ যেন বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের যে রিলিফ কমিটি, অর্থাৎ রবীন্দ্রনাথ যে কমিটির সভাপতি, সেইখানে যেন দান করা হয়, কারণ দেশের এই দুর্দিনে এর চেয়ে বড় কোনো পুণ্যকর্ম হতে পারে না। প্রসঙ্গত বলা দরকার, যে কথাটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় গান্ধীবাদী খাদিপন্থীদের অন্যতম পৃষ্ঠপোষক হয়ে পড়েছিলেন। চরকা আন্দোলনের অন্যতম অগ্রণী নেতাও তিনি হয়েছিলেন। তহবিলে যে বিপুল অর্থ সংগৃহীত হয়েছিল রিলিফ কাজের পরও তার উদ্বৃত্ত মোটা অংশের টাকা আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং সতীশ দাশগুপ্ত প্রমুখেরা খাদি ও চরকার প্রচারে ও প্রসারে ব্যয় করেন। সুভাষচন্দ্র এই কাজের প্রকাশ্য সমালোচনা না করলেও এই ঘটনা তিনি মন থেকে মেনে নিতে পারেননি এবং তিনি একটি প্রতিবাদ পত্র সরাসরি আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে লেখেন, যেমন রবীন্দ্রনাথও লেখেন। ফলে সুভাষচন্দ্রের সাথে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তীব্র মনোমালিন্য সৃষ্টি হয়, একটা মানসিক দূরত্ব তৈরি হয় এবং বিপুল পত্রাঘাত চলতে থাকে। এইখানে উল্লেখযোগ্য এই ঘটনার 8ই জুলাই, অর্থাৎ যেদিন দীনেশ দাশগুপ্তের ফাঁসির খবর প্রকাশিত হয়, তার ফাঁসির সাজা হয়েছিল 7ই জুলাই 1931। দীনেশ গুপ্তর ফাঁসি হয় ফাঁসির পরের দিন 8ই জুলাই, যেদিন খবরের কাগজে তার ফাঁসির খবর প্রকাশিত হয়, সেদিন এই খাদিপন্থী নেতারা এই ব্যাপারে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে তারা কি করেন, তারা চরকা বাঁচাও আন্দোলনের সপক্ষে ওই দিনই কাগজে লেখালেখি আরম্ভ করেন।
যেখানে সুভাষচন্দ্র দীনেশ গুপ্তের এই মর্মান্তিক এই ফাঁসির প্রতিবাদে একটা তীব্র আন্দোলন গড়ে তোলেন এবং একটা ওয়ার্কার্স ইউনিয়ন, বাংলার ওয়ার্কার্স ইউনিয়নদেরকে উপলক্ষ করে, তাদের ইউনিয়নকে উপলক্ষ করে একটা আন্দোলন শুরু করেন এবং সেটা সারা ভারতবর্ষের মধ্যে সঞ্চার করার একটা চেষ্টা করেন। সেই দিকে এই খাদিপন্থী নেতারা তারা চরকা বাঁচাও এই আন্দোলন নিয়ে তারা লেখালেখি আরম্ভ করেন। রবীন্দ্রনাথও এর বিরোধিতা করেন এবং মোটের উপর এই সমস্ত নানা কারণে প্রফুল্লচন্দ্র রায়ের সাথে সুভাষচন্দ্রের একটা মানসিক দূরত্ব সৃষ্টি হলো, এটাই হচ্ছে কারণ। তবে এখানে আমরা বলে রাখি, বর্তমানে বিভিন্ন ইজম নিয়ে তো দলাদলি হয়, রাজনৈতিক দলদের মধ্যে একটা মতবাদ নিয়ে অবশ্যই একটা মতবিরোধ থাকে এবং সেখানে ভয়ঙ্কর রকম কাদা ছোড়াছুড়ি আরও নিকৃষ্ট ঘটনা ঘটে। কিন্তু এখন যেরকমভাবে পার্সোনালি অ্যাটাক করা হয় না, ব্যক্তি চরিত্রকে ধরে সরাসরি আক্রমণ করা হয়, এটা কিন্তু সেকালে হতো না। সুভাষচন্দ্রর দল এবং সেনগুপ্তের দল, সুভাষচন্দ্রের সাথে আচার্য রায়ের তীব্র মনোমালিন্য হয়েছে, পরস্পরকে তীব্র পত্রাঘাত করেছেন, কিন্তু কেউ কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেনি, এইটা লক্ষ্য করা। যাই হোক, সেই সময় রবীন্দ্রনাথও প্রতিবাদ জানালেন, বিশেষত চরকা ও খাদির আন্দোলনের বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ। এই কারণে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথকে তিরস্কার করে একটা বিরাট খোলাপত্র লেখেন আনন্দবাজার পত্রিকায়। রবীন্দ্রনাথও তার যোগ্য প্রত্যুত্তর দিয়েছিলেন কালান্তর নিবন্ধে চরকার শিরোনামে। রবীন্দ্রনাথ ঠাকুরের চরকা, দ্য কাল্ট অব দ্য চরকা, এই প্রবন্ধটি মূলত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজির চরকা নীতির ও প্রভাবের ওপর নিয়ে লেখা। এই প্রবন্ধে তিনি চরকাকে শুধুমাত্র একটি প্রতীক হিসেবে বিবেচনা না করে বরং এর সাথে জড়িত সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। এই তার যে চরকা প্রবন্ধ, তার মূল বক্তব্য হলো চরকা নীতিকে একটি সীমাবদ্ধতা হিসেবে দেখা। রবীন্দ্রনাথ চরকাকে ভারতীয় জনগণের জন্য একটা বিকল্প হিসেবে দেখতে চেয়েছিলেন, তবে তিনি এর সাথে জড়িত ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতন ছিলেন। তিনি মনে করতেন যে চরকা শুধুমাত্র একটা প্রতীকী কাজ নয়, বরং এর সাথে জড়িত বিভিন্ন সমস্যাও রয়েছে। স্বদেশী আন্দোলনের এই সমালোচনা করে তিনি এই আন্দোলনকে চরকা সংস্কৃতি বলে বিদ্রূপ ও সমালোচনা করেছেন। তিনি মনে করতেন এই আন্দোলন শুধুমাত্র চরকার প্রতি মনোযোগ দিয়ে ভারতীয় জনগণের সামগ্রিক উন্নতি ও স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোকে উপেক্ষা করছে। স্বনির্ভরতা ও বৌদ্ধিক উন্নতির উপর জোর দেবার জন্যই তিনি চরকা নীতির সমালোচনা করেছেন। তিনি মনে করতেন যে ভারতীয় জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি নিশ্চিত করতে হলে শুধুমাত্র চরকা নয়, বরং শিক্ষার প্রসার, কারুশিল্পের উন্নতি, সমবায় ব্যবস্থা উন্নতি ও অন্যান্য আধুনিক পদ্ধতির ব্যবহারের প্রয়োজন। পশ্চিমী সংস্কৃতির প্রতি খোলা মন নিয়ে আলোচনা করতে হবে। রবীন্দ্রনাথ এই প্রবন্ধে তিনি পশ্চিমী সংস্কৃতির প্রতি খোলা মনের সাথে আলোচনার মাধ্যমে ভারতীয় জনগণের জন্য একটি সামগ্রিক ও ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা তৈরি করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার জন্য পশ্চিমী সংস্কৃতির সাথে খোলামেলা সম্পর্ক স্থাপনও একটা জরুরি। জাতির উন্নতি ও প্রগতির জন্য
নতুন পথের সন্ধান করতে হবে। রবীন্দ্রনাথ চরকা প্রবন্ধে শুধুমাত্র চরকা নীতি বা স্বদেশী আন্দোলনের সমালোচনা করেননি, বরং তিনি জাতির উন্নতি ও প্রগতির জন্য নতুন পথের সন্ধান করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন যে ভারতীয় জনগণের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি নিশ্চিত করতে হলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন পথ তৈরি করতে হবে। এটা ছিল রবীন্দ্রনাথের এই চরকা নীতির মূল বক্তব্য, বা চরকাকে তিনি সমালোচনা করে যে কথা বলেছিলেন। এইভাবে আমরা দেখলাম রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র পরস্পরের খুব কাছে আসছেন মানসিকভাবে। এটা তো আমরা ঠিক বলেছি, গত প্রথম পর্বে এটা আমরা বলেছি, রবীন্দ্রনাথ প্রথমেই সুভাষচন্দ্রকে সরাসরি সমর্থন করেননি, বা তিনি তাকে খোলা মনেও যে খুব একটা বিশ্বাস করতেন প্রথম দিকে তা নয়। তিনি তার প্রত্যেকটি কাজকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে, বিশ্লেষণ করে তারপর তিনি তাকে সমর্থন করেন। এবং এটা লক্ষণীয়, যে সময় সুভাষচন্দ্রের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, তার বাস্তবোচিত কার্যকলাপ, সে সময়ের স্বাধীনতা সংগ্রামী বা যারা বিপ্লবী ছিলেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল মত ছিলেন, তাদের দ্বারা যখন প্রবলভাবে সমালোচিত হচ্ছিল, একটা প্রতিবন্ধক তৈরি হচ্ছিল, তখন কিন্তু রবীন্দ্রনাথ এগিয়ে এসছেন, সরাসরি এগিয়ে এসছেন। এবং এটা এগিয়ে আসা নয়, তিনি প্রত্যক্ষভাবে সুভাষচন্দ্রের পক্ষে যোগদান দিয়ে সেই সময় রাজনীতির ক্ষেত্রেও তিনি অবতরণ করেছিলেন। এইটা যেমন সত্য, তেমনি এটাও আমরা লক্ষ্য করছি সেই সময় সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথ দুজন, এই যে বিরাট মানুষ, দুজনের মধ্যে লক্ষ্য করার যে তাদের চিন্তার মানসিকতার একটা সামঞ্জস্য আমরা কিন্তু দেখি। দুজনের চিন্তার একই দিকে যেন প্রবাহিত। এবং রবীন্দ্রনাথ সমসাময়িক ভারতবর্ষের যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সে সময় যত এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদের কে ভালোভাবে বিশ্লেষণ করে, তাদের কর্মধারা, তাদের চিন্তাকে বিশ্লেষণ করে তিনি সুভাষচন্দ্রকেই কিন্তু সমর্থন করতেন। কেন? তিনি বুঝেছিলেন সুভাষচন্দ্রের দৃষ্টিভঙ্গি অনেক বৈজ্ঞানিক, যুক্তিপূর্ণ এবং ভারতবর্ষের উন্নতির জন্য সেটা যথার্থ এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। এটা রবীন্দ্রনাথের মনোভাব হয়েছে এবং তার জন্য তিনি বারবার সুভাষচন্দ্রকে সমর্থন করেছেন, এগিয়েও এসেছেন। এতৎসত্ত্বেও এই দুই বিরাট পুরুষ, যাদের চিন্তার মধ্যে এত আধুনিকতা, যাদের চিন্তার মধ্যে এত উদারতা এবং অনেক সামঞ্জস্য আমরা দেখছি, এই বিরাট চিন্তা পুরুষ যখন খুব কাছাকাছি এসে যাচ্ছেন, একজন আরেকজনের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, এমন সময়ও এই দুটি বড় চরিত্রের মধ্যে সমানভাবে একটা শিশুসুলভ অভিমানও আমরা দেখছি। এমন কিছু ঘটনা ঘটল যেখানে আমরা দেখলাম দুজনই পরস্পরের প্রতি ভীষণ অভিমানী হয়ে উঠলেন। কোন ঘটনা, সেটা নিয়ে আমরা আগামী পর্বে আসব। সেই সঙ্গে আমরা এও দেখাবো, এই আলোচনা করব, এই অভিমান কিভাবে কাটলো এবং পরবর্তী সময়ে সুভাষচন্দ্রের রাজনৈতিক অস্তিত্বের বিপদ সংকট মুহূর্তে রবীন্দ্রনাথ কিভাবে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আগামী পর্বে।